নমস্কার। ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি আজকের পাঠ। আজ আমি আপনাদের শৈবাল গুপ্তের লেখা থেকে শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজি মহারাজের জীবনের কিছু ঘটনা বলবো। মহারাজ করোনারি বাইপাস থেকে সুস্থ হয়ে ওঠার কিছুদিন পরে সরিষার রামকৃষ্ণ মিশন আশ্রমে মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে গিয়ে কয়দিন ছিলেন। যাওয়ার প্রস্তুতি চলাকালীন একদিন বললাম, মহারাজ, সরিষা যাওয়ার পথে আমার বাগান বড় রাস্তা থেকে দেখা যায়। গৌড়কে, ডাক্তার গৌড় দাস, বলেছি আপনাকে দেখিয়ে দিতে। বাগান বলতে খানিকটা ধান জমিতে একটি পুকুর কেটে উঁচু করে কিছু গাছপালা লাগানো ছিল, আর মাটির একটি ঘর ছিল একজন পাহারাদার ও মালিক থাকার জন্য। পাঁচিল বা বেড়া কিছুই ছিল না। কয়েকদিন বাদে বেলুড় থেকে ফোন এলো, মহারাজ সরিষা থেকে ফেরার পথে আপনার বাগানে যাবেন বলেছেন। প্রমাদ গুনলাম। বাগানে যাওয়ার রাস্তাটা সরু, এবড়ো খেবড়ো, ভাঙাচোরা। মহারাজের গাড়ি যাবে না। বাগানে একটিও ঘর নেই যে মহারাজকে বসাবো। ওই খোলা মাঠে ভিতরে কিভাবে আপ্যায়ন করব। মাঝে মাত্র দিন সাতেক সময়। কি করব? ছুটে গেলাম বেলুড়ে। মহারাজকে বললাম, আপনার ভীষণ কষ্ট হবে, যা গরম, খোলা মাঠ, তারপরে ওই রকম একটা রাস্তা। মহারাজ বললেন, তাতে কি হয়েছে, তোমার গাড়ি তো যায়, তাতেই যাব। মাঠেই বসবো, তুমি যা দেবে তাই খাবো। হায় ভগবান, আমার তো ছোট্ট ভাঙা মারুতি গাড়ি ওই রাস্তা দিয়ে লাফাতে লাফাতে যায়, তাতে কি করে মহারাজকে নিয়ে যাব? তাড়াহুড়ো করে গাড়ি সারালাম, নূতন গদি লাগালাম, লোক লাগিয়ে খোয়া ফেলে পিটিয়ে রাস্তাটাকে যতটা সম্ভব সমান করার চেষ্টা করলাম। ওই অজ পাড়া গায়ে বাগানের একটুখানি সমতল জায়গায় একটা শামিয়ানা টাঙানোর ব্যবস্থাও করলাম। কয়েকটা চেয়ার টেবিল জোগাড় করলাম। বাড়ি থেকে কিছু বাসনপত্র নিয়ে গিয়ে রাখলাম মালির ঘরে। মালির ঘরটা যথাসম্ভব পরিষ্কার করলাম। তারপর মহারাজের সঙ্গে সরিষায় গিয়ে মন্দির প্রতিষ্ঠা দেখলাম। অনুষ্ঠান শেষে খেতে বসেছি। এমন সময় শুনলাম মহারাজ খাওয়া দেখতে আসছেন। নিজে দাঁড়িয়ে থেকে তিনি খাওয়াবেন। সবাই শশব ব্যস্ত। মহারাজ নিজেই চলে এলেন। এসেই আমার চেয়ারের পাশে গা ঘেঁষে দাঁড়ালেন। এঁটো হাত একটু কুণ্ঠিত হয়ে সরতে গেলাম। তিনি আরও গা ঘেঁষে এলেন। বললেন, ভালো করে খাও। অন্যদের দিকে তাকিয়েও তিনি বললেন, ফটো তোলো একটা। অনেক ফটো উঠল। সরিষা থেকে বেরিয়ে দৌড়লাম মহারাজের আসার ব্যবস্থা করতে। নির্দিষ্ট দিনে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে বাগানে গেলাম। একটু গোছগাছ করে তাড়াতাড়ি আমার মারুতি গাড়িটি নিয়ে দাঁড়িয়ে রইলাম ডায়মন্ড হারবার রোডে। ঠিক সময়েই পৌঁছেছিলাম। মহারাজের গাড়ির কনভয় আসছে। কনভয় দাঁড়িয়ে গেল। মহারাজ নিজের গাড়ি থেকে নেমে আমার গাড়িতে উঠলেন সামনে সিটে। সঙ্গে দুজন সেবক, আর পিছনের গাড়িতে আরও দুজন সেবক। গাড়ি তো ভীষণ লাফাচ্ছে। মহারাজকে পিছন থেকে ধরে রাখতে হচ্ছে, তাও কষ্ট হচ্ছে। বাগানে এসে মহারাজ শামিয়ানার তলায় বসলেন। বেশ গরম। হাওয়া আসার জন্য শামিয়ানার ধারটা খোলা রেখেছিলাম। সেখান দিয়ে সকালের রোদ তেরচা হয়ে মহারাজের গায়ে এসে পড়ছে। দুজন সেবক একটা চাদর তুলে ধরে কোনো রকমে মহারাজকে আড়াল করছেন, কিন্তু রোদে নিজেরা পুড়ছেন।
সামান্য কিছু অর্ঘ্য ও অল্প কিছু খাবার রাখলাম। মহারাজ একটু ফলের রস খেলেন, অন্যরা কিছুই খেলেন না। বললেন, মহারাজ খেলেই হবে। মহারাজ এবং সন্ন্যাসীদের উপস্থিতিতে বাগানে এক স্বর্গীয় পরিবেশের সৃষ্টি হলো। মহারাজ বললেন, এখানে একটা বাড়ি করো, বেশ উঁচু করে পিলার দিয়ে বাড়ি করো। তারপর আবার মহারাজকে বড় রাস্তায় পৌঁছে দিলাম। বারবার অপেক্ষা করতে লাগলাম, এই বয়সে মহারাজকে কত কষ্ট দিলাম। অন্যদের জন্যেও কিছু করতে পারলাম না, এই আক্ষেপ আমার রয়েই গেল। মহারাজ শুধু হেসে আশীর্বাদ করে চলে গেলেন। এমনই মায়াময় মানুষ, শুধু আমার প্রতি নয়, সকলের প্রতি। একাধারে পিতা এবং মাতা, কত যত্নে, কত সন্তর্পণে মমতাময় স্পর্শ দিয়ে গেছেন যাতে আঘাত না পায়। নিজের অসম্পূর্ণতার জন্য নিজেকে ছোট না ভাবি। যা অসীম ভালোবাসার দান, তা তো আঘাত করে না, দিন করে না, উত্তীর্ণ করে, উজ্জীবিত করে। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে আমি আপনাদের এইরকমই কিছু ঘটনা শোনাব। ঠাকুর, মা স্বামীজি আর আমার গুরুদেবের চরণে আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।